নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। ঠিক দুদিন আগে বিজয় দিবসের পরের দিন একটি ভিডিও আমি বানিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম মাহফুজ আলম যে বিস্ফোরক পোস্ট করেছে তার পাল্টা কিন্তু ভারতবর্ষ খুব শিগগিরই দেবে। কারণ হিসাবে আমি একাধিক কারণ আপনাদের বলেছিলাম সেদিন। কারণ আমার মনে হয়েছিল এই ধরনের পোস্ট উপদেষ্টা পদে থেকে কোনোভাবেই করা যায় না। দেখুন, আপনার পোশাকি নাম উপদেষ্টা হতেই পারে, কিন্তু দিনের শেষে কিন্তু আপনার ক্ষমতা বাংলাদেশের মন্ত্রীদের সমান। অর্থাৎ বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদে থেকে, সরকারি আধিকারিক নয়, একদম সরকারি পোস্ট থেকে আপনি অন্য প্রতিবেশী রাষ্ট্রকে ভেঙে দুটো টুকরো করে বৃহৎ বাংলা গড়ার স্বপ্ন দেখছেন, এবং সেই পোস্ট আপনি ফেসবুকে করছেন। তা ভারতের পক্ষ থেকে পাল্টা হিসাবে কিছু না কিছু বলা হবে, তা কিন্তু আমি আগের দিন একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম। ঠিক যেরকম অনুমান করা গেছিল, ঠিক সেরকমই কিন্তু ভারতবর্ষ একটি কড়া স্টেটমেন্ট দিয়েছে কালকে, যেখানে তারা বলেছেন কথা বলার আগে ভেবেচিন্তে কথা বলুন। ভারতবর্ষ কোনোভাবেই এই ধরনের পোস্ট কিন্তু অ্যাকসেপ্ট করবে না। দেখুন, এখানে ভারতবর্ষ বারংবার স্ট্রং প্রোটেস্ট লঞ্চ করেন। আপনারা কমেন্টে লেখেন যে ভারতবর্ষ কেন কোনো র্যাডিক্যাল অ্যাকশন নিচ্ছেন না, কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে কোনো রকম র্যাডিক্যাল অ্যাকশন নিয়ে পুরো বিষয়টা আরো জটিল করে দেওয়ার অন্তত ভারতের পক্ষ থেকে কোনো মানে আছে বলে ভারতের একাধিক কর্তারা হয়তো সেটা মনে করছেন না। কারণ যেভাবে ভারতকে দিনের পর দিন বাংলাদেশ উস্কে যাচ্ছে, যেভাবে যুদ্ধ তারা চাইছে, ভারত যদি এই পাতা ফাঁদে পা দেয় তাহলে কিন্তু নিঃসন্দেহে পরিস্থিতিটা অনেক বেশি খারাপ জায়গায় চলে যেতে পারে। কোনো দেশের যুদ্ধ সে দেশের ইকোনমিক্যাল স্ট্রাকচারকে ক্ষতিগ্রস্ত করে, সোসাইটিকে ক্ষতিগ্রস্ত করে, সর্বোপরি আন্তর্জাতিক স্তরে যেখানে ভারতবর্ষ জাতিসংঘের পার্মানেন্ট মেম্বার হওয়ার দিকে এগোচ্ছে, ঠিক সেখানে কিন্তু এই যুদ্ধ চাই না, এই রকম একটা স্টেটমেন্ট কিন্তু ভারতবর্ষের পক্ষ থেকে অত্যন্ত ভালো একটি ডিপ্লোম্যাটিক চাল বলে আমার ব্যক্তিগত অনুভূতি। কিছুদিন আগে ইউএন এর এই জাতিসংঘের একটি সভা কনফারেন্স যেখানে হলো, সেখানে জয়শঙ্কর কিন্তু একটি জোরালো ভাষণ দিয়েছিলেন যুদ্ধ নিয়ে, টেরোরিজম নিয়ে, এমনকি পাকিস্তানের যে দ্বিচারিতা সেখানে তিনি একাধিক কথা বলেছিলেন। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিশ্বের একাধিক দেশ কিন্তু ভারতবর্ষকে জাতিসংঘের পার্মানেন্ট মেম্বার করার জন্য জোরালো ভাষণ দিয়েছিল, এবং নিশ্চিতভাবে বলা যায় আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে ভারতবর্ষ কিন্তু জাতিসংঘের অফিসিয়ালি পার্মানেন্ট মেম্বার বা পার্মানেন্ট পার্টনারও কিন্তু হয়ে যাবে। ঠিক সেইখানে দাঁড়িয়ে বাংলাদেশ কিন্তু বারংবার করে কোনো এক অদৃশ্য আন্তর্জাতিক ষড়যন্ত্রে ভারতকে দিনের পর দিন উস্কে যাচ্ছে, হুমকি দিয়ে যাচ্ছে এবং হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। ব্যাপারটা অনেকটা ধরুন, একটা পিঁপড়ে হাতিকে কথায় কথায় ঠাট্টা করছে, তামাশা করছে, কিন্তু বুঝতে পারছে না হাতি যদি একটা হাত ওই পিঁপড়েটার উপর রাখে তাহলে হয়তো মাটির সঙ্গে কার্যত সে ধুলোয় মিশে যাবে। কিন্তু এখানেই কিন্তু হাতিটাকে অনেক বেশি সম্বরণ করতে হয়, কারণ সে জানে সে চাইলেই অনেক কিছু করতে পারে। আর নিজের ক্ষমতাকে আঁকড়ে রাখা, ক্ষমতাকে বাঁচিয়ে রাখা, এটাই হয়তো জীবনশৈলীর একটা অন্যতম বড় ধাপ, যা জিও পলিটিক্যাল সারফেসেও কিন্তু একইভাবে প্রযোজ্য। কেউ কি ভেবেছিলেন চীনের সাথে ভারতের সম্পর্ক 5 বছর পর আগের মতো একটা জায়গায় যেতে পারে? আপনারা হয়তো এটাও ভাবেননি ভারতবর্ষের মতো একটা দেশের জন্য আমেরিকা তার নির্দিষ্ট যে মিসাইল পলিসি তা সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। অর্থাৎ জিও পলিটিক্স এমন একটা জায়গা যেখানে প্রতিনিয়ত নতুন ধরনের জিনিস আমাদের সামনে উত্থাপিত হয়, তা হয়তো আপনারাও বুঝতে পারছেন। এই যেমন বাংলাদেশের মতো একটা ক্ষুদ্র পুচকি ছোট্ট দেশ যারা ভারতকে ক্রমাগত হুমকি দেয়, সীমান্তে যুদ্ধ করার জন্য হুঁশিয়ারি দেয়, সীমান্তে পিঠ দেখাবে না বিজিবি, এই ধরনের কথাবার্তা বলে হাওয়া গরম করে, পরের দিনই সেই বাংলাদেশ সীমান্তে থাবা মারে আরাকান আর্মির মতো আরো একটা শক্তিশালী দল। ফলে জিও পলিটিক্সে কখন কি হয় আপনারা হয়তো বুঝতে পারবেন না, কিন্তু যেভাবে বাংলাদেশের পক্ষ থেকে এই জিও পলিটিক্যাল ইস্যুগুলোকে বালখিল্যতার জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের প্রতিবাদ কিন্তু ঠিক সেখানেই। আর এখানেই কিন্তু একটা দেশের সরকারের ম্যাচুরিটি ঠিক কতটা তা কিন্তু বোঝা যায়। মাহফুজ আলম কোনো অদৃশ্য কোনো ছোটখাটো পাড়ার মস্তান বা কোনো ব্যক্তি নয়। মোহাম্মদ ইউনূস স্বয়ং ক্লিন্টন ফাউন্ডেশন প্রোগ্রামে দাঁড়িয়ে এই মাহফুজ আলমকে কিন্তু ভুয়ো সার্টিফিকেট দিয়েছিলেন। He is known as to be the brain behind the whole revolution. So he denies it repeatedly. He did not do me, many others, but that's how he is recognized. এই যে ছাত্র আন্দোলনের একাধিক নেতার কথা আমরা জানতে পারি,
এই নেতাদের পিছনে মাহফুজ আলমের মাস্টার মাইন্ড, মাহফুজ আলমের ব্রেন যে কাজ করেছে, তা স্বয়ং মোহাম্মদ ইউনুস বলেছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো একটি মঞ্চে দাঁড়িয়ে। অর্থাৎ এই মাহফুজ আলম কিন্তু এই ছাত্র আন্দোলনের সময় প্রকাশ্যে না এলেও পুরো বিষয়টা তারই ডিজাইন করা, তা কিন্তু আজকে গোটা বিশ্বের কাছে কার্যত এস্টাবলিশড। আর এই মাহফুজের সঙ্গে হিজবুতের যে যোগাযোগ আছে, কোনো এক গোপন সংগঠনের যে যোগাযোগ আছে, তাও কিন্তু আজকে মানে খোলা আকাশের নিচে সমস্ত এভিডেন্স, সমস্ত তথ্য দ্বারা অনেকেই বলে দিয়েছেন। অর্থাৎ বাংলাদেশে শেখ হাসিনার এই সরে যাওয়ার পিছনে শুধুমাত্র ছাত্র আন্দোলন যে ছিল না, তা হয়তো আজকে আন্তর্জাতিক স্তরও বুঝতে শুরু করেছে। আর ভারতবর্ষ বুঝেছে বলেই এই ধরনের উপদেষ্টাকে নিয়ে এই ধরনের এরকম একটি কড়া স্টেটমেন্ট, যা নিঃসন্দেহে ভারত এবং বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ককেও কিন্তু নষ্ট করতে পারে। এবার মাহফুজ আলম এমন কি বলেছে যাতে ভারতের রাগ করাটা স্বাভাবিক। আমি বাংলাদেশের বিভিন্ন মিডিয়া শেষ 2-3 দিন ধরে এই পোস্ট সংক্রান্ত কি বলছে আমি দেখার চেষ্টা করছিলাম। আমি দেখেছি বাংলাদেশের বহু শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষেরও এই পোস্ট নিয়ে তারা কিন্তু বিরোধিতা করেছে। একটা দেশের ইতিহাসকে আপনি অগ্রাহ্য করছেন এবং সেই ইতিহাসকে অগ্রাহ্য করে ঘেঁটে দিয়ে ভবিষ্যতে এমন একটা স্বপ্ন দেখছেন যা কার্যত অসম্ভব, কিন্তু আপনি এই স্বপ্নটা আপনার বাস্তবায়িত বা ইমাজিনেশনের দুনিয়া থেকে বাস্তবের প্র্যাকটিক্যাল লাইফে ইমপ্লিমেন্ট করার জন্য ফেসবুকে পোস্ট করে প্রতিবেশী রাষ্ট্রকে উস্কে যাচ্ছেন। এটা তো আরো ছেলে মানুষের একটা কর্মকাণ্ড। মাহফুজ আলম যে পোস্ট করেছেন আমি একটু আপনাদের পড়ে শোনাতে চাই, তাহলে আপনারা নিজেরাও বুঝবেন ভারতবর্ষ কেন এই সম্পূর্ণ এই ইস্যুতে এত কড়া একটা মনোভাব গ্রহণ করলো। ভারতবর্ষ একটি ফেসবুকে ম্যাপও পোস্ট করেছে, যেখানে তিনি বলেছেন তিনি একটি গ্রেটার বাংলার স্বপ্ন দেখেন। 71-এর পর 75 আর 24 এই দুইবার সুযোগ আসার পরেও 72-এর মুজিববাদী বন্দোবস্তকে পুরোপুরি নস্যাৎ করতে পারিনি। আমরা চেষ্টা করতেই পারি, বারবার প্রাণ দিতে পারি, কিন্তু এই খণ্ডিত ঘেরাওকৃত গেটো বাংলা দিয়ে আমরা সত্যিকারের বিজয় বা স্বাধীনতা কিংবা মুক্তি অর্জন করতে পারবো না। অর্থাৎ ওনার অনেক বড় বাংলা প্রয়োজন, যার জন্য তিনি বাংলার কিছুটা অংশ শিলিগুড়ি করিডর চিকেন স্নেককে নিয়ে ভারতবর্ষে সংযুক্তিকরণ করে একটি বৃহৎ মানে বাংলার স্বপ্ন তিনি দেখেন। মনে রাখতে হবে দক্ষিণ এশিয়ায় আশরাফ মুসলমানদের ভূমি পাকিস্তান, ব্রাহ্মণ্যবাদী হিন্দুদের ভূমি ভারত, আর হিন্দু মুসলিম দলিত নির্বিশেষে নিপীড়িত মুসলিম মানুষের ভূমি বাংলাদেশ। তাই বাংলাদেশকে এই খাঁচা থেকে বেরোতেই হবে। দক্ষিণ এশিয়া নয়, পুরো গ্লোবাল সাউথ বাংলাদেশের নেতৃত্ব অনুসরণ করবে। দেখুন, স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন তো সকলেই দেখে, কে দেখেন না বলুন তো? যারা এই ভিডিও দেখছে তারাও তো স্বপ্ন দেখে। কালকে তো আমি ভাবতেও পারি আমি ইসরো চিফ হয়ে যাব, আমি কালকে এটাও ভাবতে পারি আমি চাঁদে চলে যাব। ফলে স্বপ্ন দেখা তো লাইসেন্স লাগে না। কিন্তু সমস্যা হলো আপনি যদি আপনার লিমিটেশনের বাইরে বেরিয়ে কোনো স্বপ্ন দেখেন, তখনই কিন্তু লোকে পাগল ভাবতে শুরু করবে। মানে আমি যে হঠাৎ করে কালকে মঙ্গলে চলে যাব, এই স্বপ্ন আমি হঠাৎ করে দেখতে শুরু করলাম এই কলকাতা শহরে বসে, এটাই তো আমার লিমিটেশনের বাইরের ভাবনা। মাহফুজ আলম ঢাকায় বসে হঠাৎ করে ছাত্র আন্দোলন থেকে সে দেশের প্রধান উপদেষ্টার অত্যন্ত ঘনিষ্ঠ এক উপদেষ্টা হয়ে গিয়ে তিনি ভাবতে শুরু করে দিয়েছেন তিনি বৃহত্তর এক বাংলা গঠন করবে, তার জন্য ভারতের কিছু ভূমি তার প্রয়োজন। এর থেকে বড় স্বপ্ন তিনি হয়তো ভূভারতে আর এর আগে দেখেননি। পাশাপাশি তিনি আরো কিছু কথা বলেছেন। তিনি বলেছেন ভারত একটা ঘেরাও ও গেটো কর্মসূচি নিয়েছে। 47-এর হিন্দু মৌলবাদী ও কুলিনদের বাংলা বিরোধিতা থেকে পোকায় খাওয়া খণ্ড বাংলাদেশের জন্ম। ওই দেশকে রাষ্ট্র হিসাবে পত্তন করতে হয়েছে পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে একটি জনযুদ্ধের মাধ্যমে। আবার এই রাষ্ট্রের জন্মদাগ তথা ভারত নির্ভরতা ও ভারতের আধিপত্য মুক্ত করতে 75 আর 24 ঘটাতে হয়েছে। আর এই ঘটানোর ব্যবধান 50 বছরের। অর্থাৎ প্রত্যেকটা কথায় ভারত বিরোধিতার ছাপ কিন্তু তিনি স্পষ্ট করে দিয়েছেন। তবে ইন্টারেস্টিংলি বিষয় হলো শেষ পার্টে উনি কি বলেছেন জানেন? উনি বলেছেন হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই অঞ্চলের সভ্যতা এবং সংস্কৃতির যে গড়ন, তা আদতে উত্তর ভারতের থেকে আলাদা। অর্থাৎ উত্তর ভারতের যে সংস্কৃতি তা দক্ষিণ ভারতের থেকে আলাদা। আর এখানেই তিনি বলেছেন মুসলিম হিন্দু নির্বিশেষে যে সভ্যতা ও সংস্কৃতির পূর্ণ বিকাশ ও হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ নিয়ে আমরা মুক্তি ছুঁতে পারবো না। মানুষের মুক্তির প্রশ্নের সঙ্গে সভ্যতা এবং সংস্কৃতির মুক্তি ও প্রশ্ন সম্পর্কিত। অত্যন্ত ডিপ্লোম্যাটিক কথাবার্তা, দার্শনিক চিন্তাধারা। পোস্ট করলে মনে হয় অনেক কিছু একসাথে পড়াশোনা করে ফেলেছেন, ফলে অত জ্ঞান তিনি মাথায় ধারণ করে রাখতে পারছেন না বলে ফেসবুকে উগরে দিয়েছেন। কিন্তু তিনি এমনই এক ফেসবুক পোস্ট করলেন
যে আন্তর্জাতিক স্তরে 2 ঘন্টার মধ্যে চাপের কাছে সেই পোস্ট কিন্তু তাকে সরাতে বাধ্য হলো। কিন্তু পোস্ট তিনি সরিয়ে দিন বা না দিন, রাজনীতিবিদদের কথা যখন একবার মুখ থেকে বেরিয়ে যায় সেই কথার ব্যাপ্তি কিন্তু আসমুদ্র হিমাচল অব্দি পৌঁছে যায়। যে পোস্ট ভারতে এসে পৌঁছালো এবং ভারতবর্ষ কার্যত কড়া স্টেটমেন্ট দিয়ে জানিয়ে দিল এই পোস্ট তারা মেনে নেবে না, প্রয়োজনে কড়া অ্যাকশন নেবে এবং কথা বলার আগে প্লিজ দয়া করে ভেবে চিন্তে কথা বলুন। কালকে বাংলাদেশের আরো একটা বিষয় নিয়ে কিন্তু ভারতের সাংসদ উত্তাল হলো। সাম্প্রতিক সময় একটি রিপোর্ট প্রকাশ হয়ে দেখা গেছে যে বাংলাদেশে বর্তমানে এবছর হিন্দুদের উপর অত্যাচারিতের সংখ্যা হয়েছে 2200টি। অর্থাৎ 2200টি এমন কোনো অফিসিয়াল নথি জমা পড়েছে বিভিন্ন তথ্য মারফত যেখানে হিন্দুরা বাংলাদেশে যে ক্রমাগত নিপীড়িত হচ্ছে তা কিন্তু বোঝা যাচ্ছে। 2022-এ শেখ হাসিনার সময় এই সংখ্যাটা কত ছিল জানেন? 37টি। ঠিক পরের বছর বেড়ে এটা 300টির কাছাকাছি হয় এবং এবার সব কিছুকে ছাপিয়ে প্রায় 10 গুণ বৃদ্ধি পেল হিন্দু নির্যাতনের সংখ্যা, যেখানে পাকিস্তানে এবছর হিন্দু নির্যাতিত হয়েছে 122টি। যদিও এসব অফিসিয়াল নথি, যা কালকে কিন্তু ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী খোদ ভারতের সংসদে দাঁড়িয়ে পেশ করলেন এবং তিনি পরিষ্কার বললেন বাংলাদেশের এসব ঘটনার উপর আমরা কড়া নজর রাখছি, আমরা নিন্দা করছি এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশ সরকার সমস্ত এইসব অত্যাচার নির্যাতনের ঘটনা থেকে বেরিয়ে এসে হিন্দুদের সুরক্ষিত করবে। অর্থাৎ ভারত এবং বাংলাদেশের দ্বৈরথ আরো ক্রমাগত জটিল জায়গায় পৌঁছে যাচ্ছে, তা কিন্তু সকলেই বুঝতে পারছেন। কিন্তু এবার মোদী এবং জয়শঙ্করের পক্ষ থেকে যেরকম পাল্টা স্টেটমেন্ট দেওয়া হলো, আমার মনে হয় মোহাম্মদ ইউনূসও এক্সপেক্ট করেননি। মোহাম্মদ ইউনূসের সরকার কিছুদিন আগে মোদীর পোস্টের বিরোধিতা করে একটি পোস্ট করেছিলেন। তারা বলেছিলেন মোদী যেরকম ভাবে 1971-এর সম্পূর্ণ বিজয়ের কৃতিত্ব ভারতীয় সেনাবাহিনীকে দিচ্ছে, সেই ইতিহাস সেরকম নয়। এরপরে আমরা কি দেখি জানেন? এরপরে আমরা দেখি মোহাম্মদ ইউনূস মিটিং করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে, আর সেখানে তিনি বলছেন 1971-এর ইস্যুগুলোকে রিজলভ করতে হবে, অর্থাৎ সলিউশন বার করতে হবে। এবার 1971 সালে কোন কোন বিষয় নিয়ে যুদ্ধ হয়েছিল? 1971 সালে যুদ্ধ হয়েছিল একটা দেশের স্বাধীনতার জন্য, একটা দেশের রাষ্ট্রকে ভেঙে স্বাধীন হওয়ার লড়াই ছিল। সেই লড়াই এখন কিভাবে আপনারা রিজলভ করবেন? আপনারা কি ফের একবার পশ্চিম পাকিস্তান অর্থাৎ পাকিস্তানের সঙ্গে মিলে যেতে চাইছেন? মানে পূর্ব পাকিস্তান একসঙ্গে ফের একটা নতুন রাষ্ট্র গঠন করতে চাইছেন? অর্থাৎ মোহাম্মদ ইউনূস কালকে পাকিস্তানের এই প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং এর পর যে ধরনের স্টেটমেন্ট দিয়েছে, আমার কিন্তু এই প্রধান উপদেষ্টার যে সমন্বয়, এই যে উপদেষ্টা, এই যে মাহফুজ আলাম, এর সঙ্গে কিন্তু একই সারিতে মিশে যাচ্ছে। অর্থাৎ এরা সকলেই বৃহত্তর রাষ্ট্র গঠন করার কথা ভাবছে। এরা ইসলামিক এক র্যাডিক্যাল মুভমেন্টকে বাংলাদেশের সমাজে এস্টাবলিশ করতে চাইছে, যার পরিণাম কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে ভবিষ্যতে। ফলে আমার এখনো মনে হয় বাংলাদেশের থেকে যতজন এই ভিডিও দেখছেন, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা এই পোস্টকে যথার্থভাবে বিশ্লেষণ করবেন, বিবেচনা করবেন এবং আপনারাও লং টার্ম সুদূর প্রসারী একটা কথা অন্তত নিজেদের রাষ্ট্রকে নিয়ে ভাববেন। প্রধান উপদেষ্টা বলছেন 1971 সালের সমস্যাগুলোকে আমরা সলভ আউট করব। তিনি পাকিস্তানের থেকে অস্ত্র কিনছেন, তিনি পাকিস্তানের থেকে যুদ্ধ জাহাজ নিজের দেশে নিয়ে আসছেন, তিনি ভিসা পারমিট সহজ করে দিচ্ছেন, তারা সীমান্তে পাকিস্তানের সঙ্গে বিভিন্ন ব্যবসায়ী সম্পর্ককে মজবুত করছেন। পাকিস্তান প্রীতি থাকা তো ভুল নয়, কিন্তু পাকিস্তানকে প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে কাজে লাগানো আন্তর্জাতিক স্তরে ষড়যন্ত্র বলে মনে করি আমরা। ঠিক সেখানে দাঁড়িয়ে 1971 সালের ঘটনা সলিউশন বার করা হঠাৎ করে 2024-এ কেন প্রয়োজন হলো, সেটাই তো একটা বড় প্রশ্ন। শুধুমাত্র ভারত বিরোধিতা করতে গিয়ে তারা যে বাংলাদেশেরও সর্বনাশ করছেন এবং বাংলাদেশকেও অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে যেতে বাধ্য করছেন, তা কিন্তু আজকে বোঝাই যাচ্ছে। ফলে ভারতবর্ষের এই স্টেটমেন্ট নেহাত মামুলি কোনো স্টেটমেন্ট নয়। এর পিছনে মোহাম্মদ ইউনূসের পাকিস্তান প্রীতিকে কার্যত বাংলাদেশেরকে এবং আলটিমেটলি মোহাম্মদ ইউনূসের সরকারকেও কিন্তু কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে, তা কিন্তু আন্তর্জাতিক স্তরেও যদি বিশ্লেষণ করেন আপনারা নিজেরাও বুঝতে পারবেন। আপনারা কিভাবে দেখেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পারলে ভিডিওটি একটু শেয়ার করবেন, কারণ এই আন্তর্জাতিক ইস্যুগুলোকে, এই আন্তর্জাতিক বিশ্লেষণগুলো আমার মনে হয় আপনাদেরকে আরো বেশি সমৃদ্ধ করতে পারে এবং আপনাদেরকেও একটা নতুন দৃষ্টি দেখাতে পারে। ভালো থাকবেন।